এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বেশি না বউজান, জাস্ট 10টা কিস করলেই তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব, প্রমিস। মুহূর্তে মো তড়িৎ গতিতে শিউজনের চুল টেনে ধরল, দাঁতে দাঁত পিষে কটমট করে বলে ওঠে, নষ্ট পুরুষ, সুযোগের সদ্ব্যবহার করছেন। আউচ বউ, ছাড়ো প্লিজ। এভাবে কেউ নিজের স্বামী জানকে মাইট দেয়? আচ্ছা, এসব রাখো, তোমাকে কিসও করতে হবে না, আর বাপের বাড়িও যেতে হবে না। ভাবছিলাম দুপুরের লাঞ্চ করে রওনা হব, যাতে 2 ঘন্টার মধ্যে শ্বশুর বাড়ি পৌঁছাতে পারি। কিন্তু যেহেতু শাশুড়ির মেয়ে নিজের বাপের বাড়ি যেতেই চাচ্ছে না, তাহলে আজ থাক, আমি বরং আমার কাজেই যাই। উজান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মো এতক্ষণ তার উপর যে চিলতে রাগ ছাড়ছিল তা ভুলে এক নিমিষেই অসহায় দৃষ্টিতে তাকালো। কিন্তু এই খিটখিটে মানুষটার মন সহজে গলল না। তবে মনে মনে ময়ের বেশ খুশিও লাগছিল। জাস্ট 10টা কিস করলেই আজকে সে তার প্রিয় মানুষদের দেখতে পাবে। নিজের চেনা মানুষ চেনা আঙ্গিনায় যাওয়ার তীব্র আকুলতায় সমস্ত লাজ লজ্জা এক পাশে সরে রেখে মো ঝট করেই উজানের হাতটা টেনে ধরল এবং এক হ্যাচকা টানে তাকে বিছানায় ফেলে দিল। উজান কিছু বুঝে ওঠার আগেই মো ঝড়ের গতিতে তার সারা মুখমণ্ডল জুড়ে ভালোবাসার নরম ছোঁয়া এঁকে দিতে লাগলো। উজান প্রথমেই আকস্মিক আক্রমণে থতমত খেয়ে গেলেও পরক্ষণেই তার পুরো বুক এক অনাবিল খুশিতে ভরে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক ঝটকায় ময়ূরষ্ঠ জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। খুব গভীর ও নিবিড়ভাবে সে মুখে স্পর্শ করলো। মো এবার আর একটু ছটফট করলো না, বরং পরম শান্তিতে উজানের বাহু বন্ধনে নিজেকে সঁপে দিল। এতে উজান যেন আরো বেশি তৃপ্ত হলো। বেশ কিছু সময় পর উজান যখন তাকে আলতে করে ছেড়ে দিল, মো তখন জোরে জোরে হাঁপাচ্ছিল। লজ্জায় ও আবেশে সে আর উজানের চোখের দিকে তাকাতে পারল না। লজ্জার এই তীব্র ঝড় সামলাতে না পেরে সে বিছানা থেকে নেমে এক দৌড়ে কক্ষ ছেড়ে পালিয়ে যেতে চাইল। অমনি উজান পেছন থেকে তাকে শক্ত করে টেনে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। মোর সাথে সাথে আবারও লজ্জায় তার বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। উজান নিজের পিচ্ছে বইয়ের এমন পাগলামি দেখে শব্দ করে হেসে উঠল। অতঃপর মেয়েটির চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে তার কপালে এক দীর্ঘ ভালোবাসার ছোঁয়া এঁকে দিল এবং মৃদু রসাল স্বরে আওড়ালো, ভালোবাসেন, আবার লজ্জাও পান, কাছেও থাকতে চান, আবারও তাহার সান্নিধ্য পেলে পালিয়েও যান। আপনি বড়ই নাদান মিসেস, এভাবে তো আর আমার থেকে দূরে সরে যাওয়া যায় না। মো এবার আরো বেশি কুকড়ে গিয়ে আবারও উজানের বুকে মুখ লুকালো। সে এমনিতেই লজ্জায় নুয়ে যাচ্ছিল, তার উপর এই লোকটা অনবরত শায়েরি শুনিয়ে তাকে আরো বেশি লজ্জায় ফেলেছে। ঠিক তখনই তার কানের কাছে প্রফেসরের গলার আওয়াজ প্রতিধ্বনিত হলো, মির্জা গালিবের মতো উক্তি দিলাম, অ্যাটলিস্ট একটা কিস তো এখন এক্সট্রা প্রাপ্য আমার, নাকি? মো বরের বুক থেকে কোনো মতে মুখটা সামান্য তুলে বলল, আমি মেহুর কাছে যাব। ময়ের মুখে এমন রোমান্স বিরোধী উত্তর শুনে উজান খুব একটা খুশি না হলেও তাকে চুপচাপ করে ছেড়ে দিল। সেই মেয়েটাকে নিজের করে চাই, খুব আপন করে। মনের ভেতর কোনো ভয় বা জোর খাটি নয়। সে চায় মৌ ধীরে ধীরে সম্পূর্ণ নিজের ইচ্ছেতে তার কাছে আসুক। মৌ ছাড়া পেয়ে এক ছুটে রুম ছেড়ে পালিয়ে গেল। উজান নিজের ঠোঁটে এক তৃপ্তির হাসি ঝুলিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে ক্যাবিনেট থেকে ট্রলি ব্যাগটা বের করলো। নিজের জন্য হাতে গোনা কয়েকটা জামা নিলেও মেয়ের জন্য তার প্রিয় সব শাড়ি আর জামা কাপড় বেছে বেছে ব্যাগে ভরলো। যদিও সে খুব ভালো করে জানে যে মেয়েটা এতগুলো জামা রোজ পরেও শেষ করতে পারবে না, তবু উজান সব গুছিয়ে নিল। যদি কখনো সেই বাড়িতে গিয়ে মেয়েটার মনে হয়, ইস, এই জামাটা থাকলে আজ পরা যেত, এভাবে সে তাদের প্রয়োজনীয় টুকটাক সব জিনিসপত্র পরম যত্নে প্যাক করে নিল। এদিকে হঠাৎ করে গ্রামে যাওয়ার কথা শুনে ইফাত একদম মুড অফ করে রুমের এক কোণে বসে আছে। গ্রামে যাওয়া বা শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার নিজের কোনো প্রবলেম নেই। আসল প্রবলেম হচ্ছে প্রাইভেসি। নতুন বিয়ে করে এমনিতে সে শান্তিতে দুটো কথা বলতে পারছে না।
তার উপর শ্বশুরবাড়ি গিয়ে যৌথ পরিবারের মাঝে তেমন কোনো প্রাইভেসি পাওয়া যাবে না। এখানে মেহের তাকে দেখে কিছুটা ভয়ে ভয়ে থাকলেও অন্তত নিজের কাছে তো পাওয়া যায়, কিন্তু বাপের বাড়ি গিয়ে সে নিজের চেনা এলাকায় থাকলে ইফাতকে হয়তো পাত্তাই দেবে না। বড়জোর রাতের ওইটুকুখানি সময় মেহেরকে কাছে পাওয়া যাবে, কিন্তু এইটুকু সময়ে ইফাত চৌধুরীর মনকে আর পোষায়। তবু মনে মনে হাজারটা ক্ষোভ নিয়ে সে ট্রলি ব্যাগে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক এক করে গুছিয়ে নিচ্ছিল। সে যখন মুখ হাড়ে করে সব গোছাচ্ছে, তখন মেহের বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে তার এই দশা দেখে মিটিমিটি হাসছিল। বউকে ওভাবে হাসতে দেখে ইফাতের মাথার রাগ যেন চট করেই চড়ে বসলো। সে হাতের জামাটা ব্যাগে গুজে দিয়ে চেঁচিয়ে উঠল। দেখো ফুলকন্যা, একদম অমন করে একদম অমন করে দাঁত কেলিয়ে হাসবে না বলছি। শালা 24টা ঘন্টাও হয়নি বিয়ে করেছি, এর মাঝেই শালা আমার থেকে আমার বউকে আলাদা করে নিয়ে যাওয়ার ফোন দিয়ে এঁটে ফেলেছে। আর ভালো করে শুনে রাখো, বাপের বাড়ি গিয়ে যেন বেশি পাখনা না গজায়। অল টাইম আমার সাথে সাথে ছায়ার মতো লেগে থাকবে, নয়তো বাসায় ফিরে এলে এমন মজা বোঝাবো টের পাবে। মেহের ইফাতের এমন ছেলে মানুষের রাগ দেখে একটু হেসে বলল, এমন করছেন কেন আপনি? দুনিয়াতে আপনি ছাড়া আর কোনো পুরুষ কি বিয়ে করেনি জীবনে? পেয়েছেন তো একটা সেকেন্ড হ্যান্ড। মেহের তার মুখের বাকি কথাটুকু শেষ করার আগেই ইফাত এক তীব্র ভয়ঙ্কর রক্তচক্ষু নিক্ষেপ করলো মেহেরের দিকে। ইফাতের সেই রুদ্রমূর্তি দেখে মুহূর্তের মধ্যেই মেহেরের হাসি মিলিয়ে গেল। তার মুখটা কেমন বেলুনের মতো চুপসে গেল। ইফাত হাতের সমস্ত জামা কাপড় মেঝের উপর সজোরে ছুঁড়ে ফেলে এক লাফে মেহেরের সামনে এসে তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। মেহের স্তব্ধ ও অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে ভাবতে পারেনি যে সামান্য একটা রসিকতার কথায় এই মানুষটা এতটা মারাত্মকভাবে রেগে যেতে পারে। ইফাত তখন রাগে ফুঁসতে ফুঁসতে নিজের দাঁতে দাঁত চেপে চরম গম্ভীর স্বরে বলে উঠল, প্রিয়তমা কখনো সেকেন্ড হ্যান্ড হয় না, বুঝেছো? আজ ফার্স্ট টাইম নিজের মুখে এই সস্তা উচ্চারণ করেছো বলে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি ভুল করেও এই কথা মুখ থেকে এনেছো, তবে আমি তোমাকে জ্যান্ত কবর দেব। জাস্ট মাইন্ড ইট। ইফাতের এই ভয়ঙ্কর রুদ্রমূর্তি আর চোখের ভেতরের আগুন দেখে মেহেরের বুকের ভেতরটা কেমন যেন শীতল হয়ে গেল। সে আগে থেকে জানতো যে পুরুষের তীব্র অধিকার বোধ ও ভালোবাসা অনেক সময় ভয়ঙ্কর হয়, কিন্তু এই মানুষটার ভালোবাসা যে এতটা তীব্র আর মারাত্মক তা আজ সে প্রথম টের পেল। সে বুঝতে পারলো ইফাত তাকে কতটা নিখাত ও পবিত্রভাবেই নিজের করে মেনে নিয়েছে। যেখানে মেহেরের অতীতে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার গ্লানি ইফাতকে স্পর্শ করতে পারেনি। কথাটা শেষ করে ইফাত রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তাকে আটকানোর উদ্দেশ্যে মেহের তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে গেল, কিন্তু বেডশিটে পা লেগে সে ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। তার মুখ থেকে এক মৃদু আর্তনাদ বেরিয়ে এলো। আউচ! মেহেরের সে ব্যথার চিৎকার শোনা মাত্রই ইফাতের ভেতরের সমস্ত রাগ এক সেকেন্ডেই উবে গেল। সে এক ঝটকায় পিছন ফিরে মেহেরের কাছে ছুটে এলো এবং তাকে আলতো করে ধরে আবারও বিছানায় বসিয়ে দিল। তার কণ্ঠে তখন রাগের বদলে এক বুক উদ্বেগ। ব্যথা পেয়েছো ফুলকন্যা? আমি তোমাকে কতবার বলেছি হুটহাট বেড থেকে নামবে না, তবুও কেন তুমি আমার কথা শোনো না বলো তো? মেহের নিজের পায়ে হাত ডলতে ডলতে একটু অভিমানের সুরে বলল, জাস্ট একটুখানি ব্যথা পেয়েছি, এই জন্য এখন আমাকে অমন করে বকবেন? হ্যাঁ, 100 বার বকবো। চুপচাপ এখানে বসে থাকো। ইফাত চোখ রাঙালো। আমি যদি বসে থাকি তাহলে আমাদের জামা কাপড়গুলো গোছাবে কে? মেহের মেঝের কাপড়ের দিকে তাকিয়ে শুধালো। ইফাত মেহেরের দিকে চেয়ে ধমকের সুরে বলল, কেন, আমি কি মরে গেছি? আমি তো এখানেই বেঁচে আছি। তাহলে তুমি চুপচাপ ওখানে বসে থাকো। একবার হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছো, এখন আবার নতুন করে কোমর ভেঙে রুমে বসে থাকার বাহানা খুঁজো না। তোমাকে কিছু করতে হবে না, আমি একাই সব গুছিয়ে নিচ্ছি। এই বলে ইফাত মেঝে থেকে শাড়ি আর জামাগুলো তুলে ঝেড়ে আবার পরম যত্নে ব্যাগে গোছাতে লাগলো। মেহের বিছানায় বসে তার এই কেয়ারিং রূপটার দিকে তাকিয়ে নিজের অজান্তে এক পরম শান্তিতে চোখ বন্ধ করলো। সে মনে মনে ভাবলো এই পুরুষটার ভালোবাসার চাদর সত্যি অনেক গভীর, যা তাকে দুনিয়ার সব ঝড় থেকে আগলে রাখার ক্ষমতা রাখে। দীর্ঘ 2 ঘন্টা
জার্নি করে উজান, মু, মাহের, ইফাত ও তন্ময় অবশেষে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছালো। গাড়ি তাদের একদম তালুকদার বাড়ির সামনে নামিয়ে দিল, কিন্তু মূল বাড়িতে ঢোকার জন্য একটা সরু গলির মতো রাস্তার সামনে সে সবাই থমকে দাঁড়িয়ে গেল। সামনের কাঁচা রাস্তা মাটিতে বৃষ্টির কারণে প্রায় পায়ের গোড়ালির সমান পানি ও কাদা জমে আছে। রাস্তার এই অবস্থা দেখে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তবে তার পাশে থাকা মু নিজের বাপের বাড়ি আসার খুশিতে তখনও অতফুল্ল হয়ে দাঁড়িয়ে আছে। এর মাঝে এই বাড়ি থেকে ময়ূর বাবা, চাচা ও ভাই বোন সহ সবাই তাদের এগিয়ে দিতে চলে এলেন। তারা উজানদের হাতের ব্যাগপত্র নিয়ে আগে আগে পথ দেখাতে লাগলেন। ময়ের আর তর সইতে না পেরে ওই কাদা জলের মাঝেই পা বাড়াতে গেল, কিন্তু তার আগে উজান শক্ত করে তার হাত আঁকড়ে ধরল। মো একটু ঘাড় বাঁকিয়ে বরের দিকে চাইল। কি হলো, বাড়িতে যেতে দেবেন না আমায়? হেঁটে গেলে পায়ে এই নোংরা পানি লাগবে তোমার। সো জাস্ট ওয়েট জান, আমি আছি না? উজান বেশ আদরের সুরে বলল। এই বলে উজান নিজের জুতো জোড়া খুলে এক হাতে নিল এবং প্যান্টের নিচের অংশটা খানিকটা উঁচুতে গুটিয়ে নিল। তারপর চোখের পলকে এক ঝটকায় মুখে পাজা খোলা করে নিজের বুকে তুলে নিল। আচমকা এই কাণ্ডে মুখ কিছুটা চমকে গেলেও তড়িঘড়ি করে দুই হাত উজানের গলা জুড়ে ধরল এবং উজানের মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। উজান মুখে কুলে নিয়ে যেই না কাদা জলের রাস্তায় 2 কদম এগিয়েছে, অমনি তার চোখ গেল সামনের দিকে। দেখলো ইফাত ততক্ষণে মাহেরকে কোলে তুলে নিয়ে দেবী রাস্তা পার হয়ে ওপাশে পৌঁছে গিয়েছে। সে দৃশ্য দেখে উজানের চোখ দুটো সরু হয়ে গেল। সে রাগে দাঁতে দাঁত চেপে নিজের মনেই বিড়বিড় করে উঠল, শালার ভণ্ড, আমি যাই ভাবি এই শয়তানটা সেটা আমার আগেই করে ফেলে। বিয়ে করলাম আমি আগে, আর ও পরে বিয়ে করেও অলরেডি রোম্যান্স করে ফেলেছে। এখন বউকে কোলে নিয়ে যাওয়ার আইডিয়াটা মাথায় আনলাম আমি, কিন্তু ব্যাটা নিজেই আমার আগে চলে গেল। ও মাই গড, না জানি ও আমার আগে বাপু হয়ে যায় কিনা। ও শিট, এমনটা যদি হয় তবে তো আমি সকলের সামনে মুখ দেখাবো কিভাবে? ছি ছি। উজান যখন নিজের মনে মনে এই হিসাব করছিল, ঠিক তখনই ওপাশ থেকে ইফাতে যেন তার মনের কথা টের পেয়ে চেঁচে উঠল। একদম ঠিক ভেবেছিস উজান, তোর আগেই বাপ আমিই হব, জাস্ট তুই দেখতে থাক। উজান পুরো চমকে তাকিয়ে রইল ইফাতের দিকে। এই ছেলেটা তার মনের গোপন কথা এভাবে বুঝে ফেলল কিভাবে? সে রাগে দৃষ্টি নিক্ষেপ করলো ইফাতের দিকে, কিন্তু ইফাত সে রাগকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে এক গাল দাঁত কেলি হাসতে হাসতে মাহেরকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। উজান মাঝ রাস্তায় দাঁড়িয়ে পুরো বুকা বনে গেল। অতঃপর সে নিজেও মন খারাপ না করে ধীরে ধীরে মুখে কোলে নিয়ে সাবধানের সামনে এগিয়ে চলল। বাড়ির শুকনো উঠোনের সামনে সে মুখে নিচে নামিয়ে দিল, তবে তার নরম হাতটা নিজের মুঠো থেকে ছাড়ল না। এদিকে মো বাড়িতে এসেছে শুনে রুহান অধীর আগ্রহে রুম থেকে দৌড়ে নিচে নেমে আসছিল, কিন্তু উঠোনের কাছাকাছি আসতে কিছুটা দূরত্ব থেকে উজানের হাতের শক্ত ভাঁজে ময়ের হাত জোড়া আটকে থাকতে দেখে তার বুকের ভেতরটা যেন এক তীব্র মোচড় দিয়ে উঠল। তার প্রাণের চেয়েও প্রিয় ফুলটার পাশে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, তারই নিজের বেস্ট ফ্রেন্ড উজান। অথচ সে নিজের অজান্তে এতদিন এই সত্য থেকে দূরে ছিল। মুহূর্তের মধ্যেই রুহানের হাত পা যেন অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো তার সারা শরীর রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। চোখের পলকেই তার সাজানো মনের দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে গেল। লোকে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না, অথচ এই মুহূর্তে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে অন্যের হাত ধরে হাসতে দেখে রুহানের 2 চোখ পেয়ে আপনা আপনি তপ্ত অশ্রু করে পড়ল। সে আর এক কদমও সামনে যাওয়ার শক্তি পেল না, উল্টো 2 কদম পিছিয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছিল সে। কোনো রকমে নিজের শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে সে উল্টো ঘুরে আবারও দৌড়ে নিজের রুমের দিকে চলে গেল। ভেতরের দরজার লকটা সজোরে আটকে দিয়ে রুমের টেবিলে থাকা সব জিনিসপত্র মেঝের উপর আছাড় মেরে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। তুই আমার সাথে এমনটা কেন করলি ফুল? তোর বিয়ে হয়ে গেছে শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল, আর এখন আমার নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে আবার আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিলি। হে ভয়ঙ্কর যন্ত্রণা, আমি কিভাবে সহ্য করব? কাকে দেখাবো আমার এই মনের ক্ষত? কিভাবে পারলি তুই আমাকে এভাবে একা করে ফেলে অন্য কারো ঘরের বউ হতে? তোর কি একবারের জন্য বুকটা কাঁপলো না? সে নিজের মাথার চুল খামচে ধরে ফুঁসতে ফুঁসতে বলল, কি দোষ ছিল আমার বলতো? আমি কি খুব খারাপ ছিলাম?
আমাকে কি একটু আপন করে নেওয়া যেত না ফুল? ঠিক তখনই বন্ধ দরজার ওপর থেকে হালকা টোকার শব্দ ভেসে এলো। দরজার আওয়াজ পেয়ে রুহান স্তব্ধ হয়ে গেল। সে তড়িঘড়ি করে নিজের চোখের জল মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু তার চোখ মুখের সেই গভীর যন্ত্রণার ছাপ কোনোভাবেই আড়াল করা গেল না। ধীরে ধীরে দরজাটা খুলতে সে সামনে ময়ের মাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তিনি রোহানের মলিন মুখের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ ও নিচু স্বরে বললেন, বাবা নিচে চলো, সবাই এসেছে। আর রোহান একটা শুকনো ও তার ছেলের হাসি হেসে বলে, যাবো তো মা। আপনি আমার মা। আপনি যখন বলেছেন নিচে যেতে, আমি যাব না এমনটা কখনো হয়? আপনি বললে তো আমি আমার এই তুচ্ছ জানটাও দিয়ে দিতে পারি। আপনার মেয়েকে তো নিজের বউ করে এই ঘরে তুলতে পারলাম না। এখন তার বিরহ আগুনে না হয় সারা জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। ময়ের মা ছেলেটার এমন বুক ফাটা কথা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি কাতর স্বরে বললেন, বাবা তুমি চুপ করো এবার, তোমার এই কথাগুলো আমি আর সহ্য করতে পারছি না। রোহান আবারও একটা তার ছেলের হাসি হাসলো। মা, ও মা, আপনি আমার এই সামান্য মুখের কথাই সহ্য করতে পারছেন না, অথচ আমি যে নিচে গিয়ে আমার প্রাণের ফুলকে আমারই নিজের বেস্ট ফ্রেন্ডের বউ হিসাবে দেখতে যাচ্ছি, এটা আমি কিভাবে সহ্য করছি বলুন তো? এই এতিম ছেলের জীবনে কি দুঃখ কষ্টের খুব কমতি ছিল যে আজ এই দিনটাও চোখ মেলে দেখতে হলো? সে নিজের বুকের ভেতরের কান্নার ঝড়কে এক বিশাল পাথরের নিচে চেপে ধরে লম্বা একটা শ্বাস নিল। তারপর বলল, চলুন মা, আমার বুকে শত কষ্ট হলো আমি যাব, আজ সবার সামনে গিয়ে দাঁড়াবো। যেহেতু সেই মানুষটিকে নিজের মায়ের মতোই শ্রদ্ধা করে এবং মা বলে ডাকে, তাই তার মুখের কথা সে কিছুতেই অমান্য করতে পারবে না। বুকে এক সমুদ্র কষ্ট নিয়ে রোহান ধীর পায়ে নিচে নামার জন্য পা বাড়ালো। আর রোহান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। তার প্রতিটা কদমে তার মনে হচ্ছে বুকের ভেতরের পাঁজরগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। চোখের সামনে সে স্পষ্ট দেখতে পাচ্ছে মোজান ময়ের পাশে দাঁড়িয়ে আছে। অথচ একটা সময় সে স্বপ্ন দেখত এই জায়গাটাতে উজান নয়, বরং তার নিজের থাকার কথা ছিল। উজান সিঁড়ির দিকে তাকাতে রুহানকে দেখতে পেয়ে বেশ খুশি হলো এবং দ্রুত এগিয়ে গেল। সে রুহানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আনন্দের সুরে বলে উঠল, দোস্ত, তুই এখানে? কি দারুণ সারপ্রাইজ! রুহান উজানের বুকের ভেতর থেকে নিজের কান্না চেপে ধরে নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করলো। সে উজানকে আলতো করে ছেড়ে দিয়ে ধীর স্বরে বলল, হ্যাঁ, এটাই এতিম ছেলেটারই বাড়ি। আর তুই এতিম ছেলেটার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটাকে আজ নিজের করে নিয়েছিস। উজানের কানে কথাগুলো স্পষ্ট না পৌঁছানোই সে ভ্রু কুচকে শুধালো, কিছু বললি রোহান? ঠিক শুনতে পাইনি। হ্যাঁ, কিছু না। তোরা তো অনেকক্ষণ জার্নি করে এসেছিস, অনেক টায়ার্ড নিশ্চয়ই। তোরা সবাই উপরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। বাকি সব কথা না হয় আমি সন্ধ্যার দিকেও হবে। এখন আসি আমি। ইফাত, তন্ময়, তোরাও চল রুমে গিয়ে রেস্ট নে। বুকের ভেতর 1001টা যন্ত্রণার ছায় চাপা দিয়ে রুহান সবার সাথে অত্যন্ত হাসি মুখে কুশল বিনিময় করলো। তার এই হাসির আড়ালের ক্ষত কেউ টেরি পেল না। সবাই এক এক করে যে যার রুমের দিকে চলে গেল। সবাই চলে গেলেও মৌ ওখানেই দাঁড়িয়ে রইল। সে বেশ খুশি মনে মুখে এক চিলতে মিষ্টি হাসি নিয়ে রুহানের সামনে এসে দাঁড়ালো। সে আহ্লাদের সুরে জিজ্ঞেস করলো, ময়ের এই নিষ্পাপ প্রশ্নটা রুহানের জ্বলন্ত ক্ষত বিক্ষত হৃদয়ে যেন ফুটন্ত তেল ঢেলে দিল। সে রক্তিম চোখে ময়ের দিকে তাকিয়ে তীব্র ক্ষোভ ও অভিমানে বলে উঠল, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন জিজ্ঞেস করছিস কেমন আছি আমি? তুই কখনো শুনেছিস ফুল, কেউ স্বেচ্ছায় বিষ পান করে আবার সুন্দরভাবে বেঁচে থাকতে চায়? রুহানের এমন ভয়াবহ কথা শুনে ময়ের মুখের মিষ্টি হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে একদম চুপ হয়ে ভারত চোখে তাকিয়ে রইল। তখন আবারও রুহান একটা তাচ্ছিলের হাসি হাসলো। তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে। সে আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, জানিস ফুল, আজ তোদের এই বর বউ সাজে একসাথে দেখে আমার বুকের ভিতর একটা গান খুব করে বাজছে, একদম আমার এই অভিশপ্ত লাইফটার মতো।
ঠিক তখনই রোহান সম্পূর্ণ ভেঙে পড়া গলায় নিজের চোখের জল ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে ওঠার মতো সুরে মিনমিন করে গেয়ে উঠল। যখন লাল শাড়ি পরলি গায়ে, আমার কি তোর মনে লয়? কেমনে পারলে ভাঙতে আমার বুক? হায়রে এত কাছের মানুষ, হায় কেমনে রে সব ভুলা যায়? এক নিমিষে হৃদয়ে ভাঙচুর, তোর ওই চাঁদ বদনে হলুদ লাগাইয়া কোনারে যাবি রে যাবি আমার ভুলা। রুহানের মুখের এই আকুল গান আর তার চোখের অবাধ্য অশ্রুধারা দেখে মোর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সম্পূর্ণ অসহায় চোখে রুহানের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে এই পাগল ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা বা অধিকার কোনোটাই যে তার কাছে অবশিষ্ট নেই। সে অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলায় শুধু এটুকু বলতে পারল, ভাইয়া আমি আসলে রোহান তার কথা শেষ করতে না দিয়েই হু হু করে কেঁদে উঠল। নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছে না কোনোভাবেই। আমি জানি তুই কোনোদিনও আমাকে ওভাবে ভালোবাসিস নি, এটাই বলবি তো, কিন্তু একটুখানি ভালোবাসলে তোর কি এমন ক্ষতি হতো বলতো? না হয় এই অনাথ এতিম ছেলেটার দিকে চেয়ে দয়া করে সারা জীবন আমার হয়ে থেকে যেতি। রোহানের এই তীব্র আর্তনাদ বাতাসেই মিলিয়ে গেল, আর মৌ নিষ্পলক চোখে শুধু নিজের শৈশবের চেনা ভাইয়াটার এই ধ্বংসস্তূপ হয়ে যাওয়া রূপ দেখতে লাগলো। আজ বাপের বাড়ি ফেরার সব আনন্দ তার এক নিমিষেই বিষাদে পরিণত হলো। মানুষটা আজও তার অপেক্ষায় ছিল। রোহান ভাইয়া শোনো। মৌ মৃদু কণ্ঠে ডাকলো, কিন্তু রুহান যেন আজ কোনো যুক্তি শুনতে রাজি নয়। বরং সে আকুতি গলায় বলল, ফুল, ফিরে আয় না আমার কাছে, আমি এখনো তোকে সম্পূর্ণ আপন করে নিতে রাজি। গড প্রমিস, কখনো তার অতীত নিয়ে একটা প্রশ্ন তুলব না। সারা জীবন তোকে বুক দিয়ে ভালোবেসে আগলে রাখবো। আয় না ফুল, ফিরে আয় আমার কাছে। রুহানের এই বুক ফাটা আকুতি শুনে মৌ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। সেই মানুষটাকে কিভাবে বোঝাবে যে সে জন্মবোধী? তাকে শুধু নিজের আপন বড় ভাই ভেবে এসেছে, যাকে সে ভাই হিসেবে দেখেছে, তাকে কিভাবে নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করবে? মৌ তার কাঁপা কাঁপা গলায় বুক ভরা কষ্ট নিয়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে রোহান ভাইয়া, প্লিজ আমার এই সাজানো সংসারটা তুমি ভেঙে দিও না। আমি সত্যি বড্ড ভালোবাসি আমার প্রফেসর সাহেবকে। তাকে ফেলে আমি কখনোই তোমার হতে পারবো না, কোনো দিনও না। মৌয়ের মুখে এই কথা শুনে রুহান একদম স্তব্ধ হয়ে গেল। সে শুকনো মুখে ফিসফিস করে, তাহলে আমার মাঝে ঠিক কি কমতি ছিল যে আমাকে ভালোবাসতে পারলি না ফুল? আমি কি সত্যি তোর অযোগ্য ছিলাম? তোর সাথে কি আমাকে বড্ড বেশি বেমানান লাগতো বল? রুহানের এই অসহায় প্রশ্ন মাহেরের বুকটায় ফুরোফুর করে দিল। সে আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি পেল না। নিজের অজান্তে দু চোখ বেয়ে অবাধ্য শ্রোধারা গড়িয়ে পড়ল তার। মৌ ততক্ষণে নিজের কান্নায় ভেঙে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সে যদি একবারের জন্য জানতো যে রুহান আজ এখানে ফিরে এসেছে, তবে সে কখনোই এই বাপের বাড়ি আসার বায়না করতো না। সে ঝড়ের গতিতে নিজেদের রুমে এসে ঢুকলো। রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে বিছানার পাশেই দাঁড়িয়ে থাকা উজানের চওড়া বুকে গিয়ে আছড়ে পড়ল এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠল। উজান নিজের পিচ্ছে বউকে এভাবে ঝড়ের মতো এসে বুকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়ল। সে অত্যন্ত উদ্গ্রীব ও চিন্তিত কণ্ঠে শুধালো, পিচি কি হয়েছে তোমার, কাঁদছো কেন এমন করে? বলো আমায়। মৌ কোনো উত্তর দিল না। সে শুধু উজানের শার্টের কলার খামচে ধরে অবুঝ বাচ্চার মতো কেঁদে চলল। উজান তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল। সে মৌয়ের গাল দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আবারও আকুল স্বরে বলল, এই পিচ্ছি বলো না কি হয়েছে, কেউ কি কিছু বলেছে তোমায়? আমায় বলো। আমি বাড়ি ফিরে যাব প্রফেসর সাহেব, আমায় প্লিজ ও বাড়িতে ফিরিয়ে নিয়ে চলুন। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। মৌয়ের এই কান্না ভেজা কণ্ঠের ব্যাকুল মিনতি শুনে উজানের নিজের বুকটাও এক তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল।
সে কিছুতেই হিসাব মিলাতে পারছে না। যে মেয়েটা বাপের বাড়ি আসার আনন্দে সকালে নাচানাচি করছিল, সেখানে পা রাখতেই হঠাৎ এমন চলে যাওয়ার জন্য কেন ছটফট করছে। উজান আলতে করে মরচে বুক ধরে মুখটা নিজের দিকে উপরে তুলল। পিচ্ছি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি নিজেই তো বাপের বাড়ি আসার জন্য ঠিক কতটা এক্সাইটেড ছিলে, তাহলে এখন কেন এমন বলছো? উজানের বুকে নিজের কপাল ঠেকিয়ে ডুকরে উঠল। আপনি আমায় ভালোবাসেন তো? ভালোবাসেন তো আমায়? তাহলে চলুন, আমরা এখনই চলে যাই। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, প্লিজ চলুন। উজান ময়ের এই পাগলামি দেখে তাকে পরম মায়ায় নিজের বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে রাখল। তার কপালে ও মাথায় স্নেহের গভীর চুমু এঁকে দিয়ে অতি ধীর ও নরম গলায় বোঝাতে লাগলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিচ্ছি। আমরা এইমাত্র ঢাকা থেকে এসে পৌঁছালাম। এখন যদি হুট করে কাউকে কিছু না বলে আমরা চলে যাই, তবে আব্বা আম্মা মনে মনে অনেক কষ্ট পাবেন। আমার লক্ষ্মী বউটা নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে বড়রা কষ্ট পায়, তাই না? আমরা যাব তো, জাস্ট আর কিছুদিন এখানে সবার সাথে থেকে তারপর চলে যাব, প্রমিস করছি তোমায়। আর কোনো কথা বলল না। সে নিজের মনের কথাগুলো মনে চেপে রেখে উজানের চওড়া বুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে উঠল। আপনাকে আমি কিভাবে বোঝাবো প্রফেসর সাহেব? আমি এখানে থাকলে যে আমার শৈশবে চেনা অন্য কোনো একটা মানুষ একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি তো তাকেও কষ্ট দিতে চাই না। কেন এমন এক পরিস্থিতিতে আমায় ফেললে মাবুদ? মোর শরীরটা এখনো হালকা কাঁপছিল। সে কিছুক্ষণ উজানের দিকে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। উজান বিছানায় দাঁড়িয়ে ময়ের এই আকস্মিক ও রহস্যময় পরিবর্তন দেখে মনে মনে ভীষণ অবাক হলো। তবে সে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আর বেশি ঘাটাঘাটি করতে চাইল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের বাইরে এসে তন্ময়কে ডাকলো এবং দুজনে মিলে নিজেদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে লাগলো। মৌ শাওয়ার শেষ করে ফ্রেশ হয়ে রুমে ঢুকলো, কিন্তু পুরো রুমে উজান নিয়ে দেখে সে বেশ অবাক হলো। কারণ উজান এখানকার তেমন কিছুই চেনে না, চেনা কোনো মানুষও নেই। তাহলে এই পরন্ত বিকেলে সে একা একা গেল কোথায়? মৌ নিজেই নিজের ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে কিছুটা ঠিক করে নিয়ে উজানকে খুঁজতে রুম থেকে বেরিয়ে পড়লো। নিচে নেমে নিজের মায়ের কাছে উজানের খোঁজ করেও কোনো হদিস মিলল না। বাধ্য হয়ে সে নিজেই ধীর পায়ে বাড়ির বাইরের উঠোনের সামনে এসে দাঁড়ালো। চারপাশে তখন ধীরে ধীরে গোধূলির আলো মুছে সন্ধ্যা নামছে। ঠিক এই সময় বাড়ির সদর দরজা দিয়ে প্রচণ্ড বিধ্বস্ত উস্কো খুস্কো অবস্থায় রুহান ভেতরে ঢুকলো। মৌ তাকে দেখে অস্বস্তি বোধ করলো এবং দ্রুত তাকে পাশ কাটে ভেতরে চলে যেতে চাইল, কিন্তু রুহান তাকে সুযোগ দিল না। সে এক ঝটকায় এসে মৌয়ের একদম মুখোমুখি দাঁড়িয়ে পথ আটকে দিল। হুট করে রুহানকে এভাবে সামনে চলে আসতে দেখে মুখ খানিকটা ঘাবড়ে গেল। সে ভয়ে ভয়ে তুতলাতে তুতলাতে বলল, তুমি এখানে? মানলাম তুই আমাকে ভালোবাসিস না, তাই বলে কি আমি তোর একটু কাছেও আসতে পারবো না ফুল? এই নে তোর ফেভারিট চকলেট। রুহান নিজের পকেট থেকে বেশ বড় একটা চকলেট মৌয়ের দিকে এগিয়ে দিল। মৌ প্রথমে কিছুতেই ওটা নিতে চাচ্ছিল না, কিন্তু রুহানের জোড়াজুড়ি আর একগুঁয়ে দৃষ্টি দেখে সে বাধ্য হয়ে কাঁপা কাঁপা হাতে বক্সটা নিজের মুঠোয় নিল। অত্যন্ত মিনমিন স্বরে বলল, থ্যাঙ্কস ভাইয়া। রুহানের বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এতটা বদলে গেলি কিভাবে ফুল? তুই কি আগে কখনো আমার সাথে এমন ব্যবহার করতি? আমি রুমে যাব, প্লিজ আমাকে যেতে দাও। মৌ পুরো বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য দ্রুত পা বাড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু রুহান এক চুলো সরল না, বরং পাহাড়ের মতো অটল হয়ে তার সামনেই দাঁড়িয়ে রইল। উজানের অনুপস্থিতিতে রুহানের এমন আচরণে এবার মৌয়ের মনে মনে বেশ রাগ হলো, কিন্তু পরিস্থিতির কথা চিন্তা করে সে মুখেই কিছুই বলল না। ঠিক তখনই রুহানের সে চেনা আকুতি আবারও তার কানের কাছে ভেসে এলো। এই এতিম ছেলেটাকে একটু ভালোবাসলি না ফুল? মায়ার অবসান ও তীব্র ঘৃণা রোহানের মুখে আবারও সে একই প্রশ্ন শুনে মৌ চমকে তার দিকে তাকালো। সে যতই এই মানুষটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, পরিস্থিতি ঠিক ততটাই তাকে রোহানের মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে। সে এক চরম অসহায় ও বিরক্ত দৃষ্টিতে রোহানের দিকে চেয়ে বলল, ভাইয়া, তুমি সেই একই কথা কেন বারবার বলছো বলো তো? তুমি খুব ভালো করেই জানো যে আমি এখন একজন বিবাহিত নারী।
অন্য একজনের আমানত, তবুও তুমি কেন আমার সামনে বারবার এমন করছো? আমার সত্যি এসব শুনতে বিন্দুমাত্র ভালো লাগছে না। প্লিজ আমাকে রেহাই দাও তুমি। রুহান মোয়ের চোখের দিকে চেয়ে এক অদ্ভুত ও অন্ধ ঘুরে বলে উঠল, তাহলে তুই সব ছেড়ে ছুড়ে আমার হয়ে যা ফুল, শুধু আমার হয়ে যা। রুহানের মুখে এমন অনৈতিক দাবি শুনে মোয়ের ভেতরের সব মায়া এক নিমিষেই উবে গেল। তার বদলে চোখের কোণে উপচে পড়ল তীব্র ঘৃণা। যে মানুষটার জন্য কিছুক্ষণ আগেও তার মনের ভিতর এক আকাশ করুণা আর মায়া হচ্ছিল, এখন তার জন্য শুধুই ঘৃণার দানা বাজছে। নিজেকে বিবাহিতা জানার পরেও এই ছেলেটা বারবার একই নোংরা দাবি তুলছে কিভাবে? মো আর নিজেকে শান্ত রাখতে পারল না। সে রাগ ও ক্ষোভে ফেটে পড়ে তীব্র কণ্ঠে বলে উঠল, প্লিজ এবার অন্তত থামো ভাইয়া। তুমি কি ভুলে যাচ্ছ প্রফেসর সাহেব তোমার নিজের বেস্ট ফ্রেন্ড, আর তুমি আজ বন্ধুর মতো ভাই হয়ে নিজের সেই কলিজার বন্ধুর ভালোবাসাকে এভাবে কেড়ে নিতে চাইছো? তোমার নিজের বিবেকে একটু বাঁচছে না? রোহান যেই কিছু একটা বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে এক গাম্ভীর্যপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। এই ভোর সন্ধ্যাবেলা উঠোনে দাঁড়িয়ে কি করছো পিচ্ছি? উজানকে দেখতে পেয়ে মোয়ের চোখে মুখে যেন প্রাণ ফিরে এলো। সে একগাল মিষ্টি হাসি ফুটিয়ে রোহানের দিক থেকে সম্পূর্ণ মুখ ফিরে সোজা গিয়ে উজানের চড়া বুকে আছড়ে পড়ল। উজানও পরম যত্নে তাকে নিজের বাহু বন্ধনে জড়িয়ে নিল। পেছন থেকে রোহান অত্যন্ত রক্তিম ও হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের এই নিবিড়তার দিকে। তার বুকের ভেতরটা ঈর্ষা ও তীব্র ক্ষোভে ফেটে পড়ার উপক্রম হচ্ছিল। নিজের ভালোবাসার মানুষকে নিজেরই প্রাণের বন্ধু উজানের বাহু লগ্ন অবস্থায় কোনোভাবে সহ্য করতে পারছিল না। সে নিজের হাতের মুঠো শক্ত করে ধরে মনে মনে বিড়বিড় করে উঠল, না, আমার বিবেকে একটুও বাঁচছে না রে ফুল। তোকে নিজের করে পাওয়ার জন্য রোহান তালুকদার সব করতে পারে। দরকার হলে নিজের বেস্ট ফ্রেন্ড উজানকে দুনিয়া থেকে সরিয়ে দিতেও সে এক পাপি ছড়বে না। রোহান তালুকদারকে এখনো তুই চিনতে পারিসনি ফুল। সে বাইরে থেকে যতটা শান্ত, ভিতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। কি রে রোহান, এভাবে চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? হঠাৎই উজানের কণ্ঠস্বর পেয়ে রোহানের খুর কাটল। আর রোহান মুহূর্তের মধ্যেই নিজের কঠিন মুখের উপর মেকি হাসির প্রলেপ লাগিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় আওড়ালো, দোস্ত, তুই কিন্তু আসলে অনেক লাকি। দেখ, আমার মিষ্টি ফুলকে, আমার এই ছোট বোনটার মতো মুখে তুই নিজের করে পেয়েছিস। তবে হ্যাঁ, একটু সাবধানে থাকিস কিন্তু। আজকাল চারদিকে তো শকুনের অভাব নেই, কখনো যে কারো শখের জিনিস নজর দেয় বলা তো যায় না। উজান নিজের দুঃসকুচকে কিছু সময় রোহানের দিকে তাকিয়ে রইল। আর রোহানের এই দ্ব্যর্থবোধক কথার ভেতরের আসল গভীরতা উজান ঠিক বুঝতে পারল না। তবে সে আলতো হেসে আত্মবিশ্বাসের সুরে জবাব দিল, শকুনি বা শিয়াল যেই থাকুক না কেন, আমার অর্ধাঙ্গিনীর দিকে যে হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে তাকে জ্যান্ত কবর দিতে উজান চৌধুরীর বুক একটু কাঁপবে না। বাই দ্য ওয়ে, এবার ভেতরে চল। রোহান আগে আগে ভেতরে চলে গেল এবং উজান ও মৌ তার পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করলো। হাঁটার মাঝে হুট করে উজান মৌয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চমকে উঠল। সে থমকে দাঁড়িয়ে মৌয়ের মলিন মুখের দিকে তাকিয়ে বেশ চিন্তিত স্বরে বলল, পিচ্ছি, তোমার গা এত গরম কেন? জ্বর এসেছে নাকি? শরীর খুব খারাপ লাগছে তোমার? মৌ নিজের ভেতরের মানসিক ঝড় ও অসুস্থতা উজানের সামনে প্রকাশ করতে চাইল না। সে জোর করে মুখে এক ছেলতে হাসি ফুটে বলল, না না, এমনি। আপনি চলুন তো ইফাত ভাই, মেহু সবাই দাদির রুমে আমাদের জন্য ওয়েট করছে। কিন্তু তন্ময় ভাই কোথায়? মাগরিবের আজান তো দিয়ে দিল। এই সন্ধ্যাবেলা সে একা একা কোথায় গেল? আসবে একটু পরেই। ও আমাদের সবার জন্য গরম গরম সিঙ্গারা আর পুরি আনতে বাজারে গিয়েছে। চলো এবার। এরপর আর তাদের মাঝে কোনো কথা হলো না। মৌ সোজা তাদের রুমের দিকে চলে গেল আর উজান ফ্রেশ হওয়ার জন্য নিজেদের রুমে ঢুকলো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর সেও গিয়ে হাজির হলো দাদির রুমে। রুমে গিয়ে দেখলো সবাই বিছানায় গোল হয়ে বেশ জমিয়ে বসে আছে। ইফাত বরাবরের মতোই মাহেরকে একদম নিজের গা ঘেঁষে বসিয়ে রেখেছে। মৌ তার দাদি রুকিয়া বেগমের কোলে মাথা রেখে শান্ত হয়ে শুয়ে আছে। আর রোহান মৌয়ের বেশ কিছুটা কাছে বসে আছে, তার ঠিক পাশেই তন্ময়। রোহানকে মৌয়ের এত কাছাকাছি বসতে দেখে উজানের ভেতরের অধিকার বোধ চট করে জেগে উঠল। তার আগে মেজাজটা শক্ত হয়ে গেল। তবে নিজের সেই ঈর্ষা বাইরে প্রকাশ না করে সে অত্যন্ত চতুরতার সাথে গিয়ে সরাসরি মৌ ও রোহানের ঠিক মাঝখানটাতেই বসে পড়ল।
বসে এসে এক হ্যাচকাটা নিয়ে মুখে দাদির কোল থেকে সরিয়ে নিজের বুকের সাথে জড়ে নিল। তারপর ময়ের দাদির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, সরি সুইটহার্ট, উজান চৌধুরী তার ওয়াইফিকে কারোর সাথে শেয়ার করতে পারবে না, এমনকি আপনার সাথেও নয়। ওকে বুকে আগলে রাখার জন্য উজান চৌধুরী একাই 100। সো আপনি একটু সোজা হয়ে বসুন তো। রোকেয়া বেগম মুখের পান চেবোতে চেবোতে উজানের এমন পাগলামি দেখে হেসে উঠলেন। তার দুই আদরের নাতনি যে উজানের আর ইফাতের মতো ছেলেদের মাথার মুকুট হয়ে আছে তা দেখে বুড়ো মানুষের মনটা শান্তিতে ভরে উঠল। আদের মাঝে উজান হঠাৎ রোহানের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আচ্ছা রোহান, এবার তুই বিয়ে করবি কবে বলতো? তোর সেই মনের মানুষের নামটা এবার তো প্রকাশ কর ভাই। এবার না হয় তোর বিয়েটা খেয়েই আমরা একেবারে দলবল নিয়ে ঢাকায় ফিরবো। কি বলিস তোরা? বন্ধুর কথায় তাল মিলিয়ে তন্ময় মুখরোচক ভঙ্গিতে বলে উঠল, একদম ঠিক বলেছিস সুজান, তুই বিয়ে করলি, ইফা তো বিয়ে করে ফেললো, এখন রোহানও একটা বিয়ে করে ফেলুক না। ও বিয়ে করলে না হয় আমি ও শালিকে পটিয়ে ডিরেক্ট বিয়ে করে একেবারে বাসায় ফিরবো। কি বলিস তোরা? তন্ময়ের এই রসালো রসিকতায় সবাই হু হু করে হেসে উঠল। কিন্তু ঠিক তখনই রোহানের একটি মাত্র বাক্যে পুরো রুমের হাসুর রাশকে এক সেকেন্ডের স্তব্ধ করে দিল। আমার বাগানের ফুল যে অন্য বাগানের ঘর বেঁধেছে। হোয়াট? তোর ভালোবাসার ফুলের অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে আর তুই সেটা আমাদের এখন বলছিস? তুই তো মেয়েটাকে অনেক ভালোবাসতিস, তবে তুই তাকে আটকালি না কেন? রোহান এবার সরাসরি ময়ের চোখের দিকে নিজের তীক্ষ্ণ ও শক্ত দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর গলায় বলল, আগে যদি জানতাম আমার চোখের আড়ালে আমার সে ভালোবাসার ফুল অন্য কারো ঘরনি হয়ে যাবে, তবে কি আর আমি অমন করে বিদেশের মাটিতে মুখ বুজে পড়ে থাকতাম? আমি তো দেশে ফিরে এসে এই নির্মম সত্যটা জানতে পারলাম। তো এখন কি করবি? ওই মেয়েটাকে ভুলে যাবি? ওজান উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, যাকে নিজের বাগানের একমাত্র ফুল করতে চেয়েছি তাকে আমি ভুলে কিভাবে বল? রোহানের গলায় এক চরম জেদ ও হিংস্রতা ফুটে উঠল। ওজান কপাল কুঁচকে আবারও প্রশ্ন করলো, তাহলে মেয়েটির স্বামী, তার কি হবে? রোহান চোখের পলক না ফেলে ঠান্ডা মাথায় উত্তর দিল, শুট করে দেব ফুল অনলি রোহান তালুকদারের। সোজা আঙ্গুলে ঘি না উঠলে ওর বরটাকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলবো। তবু আমার ফুলকে আমি আমার বুকে ফিরিয়ে আনবো। রোহানের মুখ থেকে এমন ভয়ঙ্কর ও পৈশাচিক স্বীকারোক্তি শুনে মৌ মাহের এমনকি দাদি রোকেয়া বেগমও চরম আতঙ্কে শিউরে উঠলেন। ছেলেটার চোখ মুখে তখন এক বিধ্বংসী ক্ষোভের আগুন জ্বলজ্বল করছে। তার এই হিংস্র রূপ দেখে ময়ের বুকটা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে এক অজানা আশঙ্কায় আরো শক্ত করে ওজানের হাতটা আঁকড়ে ধরল। ভয়ের তীব্রতায় তার হাতের ধারালো নখগুলো ওজানের চামড়া ভ্যাত করে ভেতরে ডেবে যাচ্ছে, কিন্তু নিজের অজান্তে সে সেদিকে বিন্দুমাত্র খেয়াল করতে পারল না। ময়ূর এমন অদ্ভুত আর অস্বাভাবিক আচরণ দেখে ওজানের কপাল কুঁচকে গেল। এই বাড়িতে পা রাখার পর থেকে মেয়েটার মাঝে কেমন যেন একটা ছটফটানি আর পরিবর্তন লক্ষ্য করছে সে। হঠাৎ করে উদান শিউরে উঠল। তার হাতের তালুতে ময়ূর গায়ের লাগতেই আগুনের মতো গরম ঠেকল। উজান মুহূর্তের মধ্যে ময়ূর গলা আর কপাল স্পর্শ করে তাপমাত্রা চেক করে দেখল পুরো শরীর জ্বরে পড়ছে মেয়েটার। সাথে সাথে তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। সে এক কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, পিচ্চি, তুমি না কিছুক্ষণ আগে বললে তোমার কিছু হয়নি, তাহলে শরীর এত গরম কেন? এত জ্বর বাঁধালে কিভাবে? আমাদের অবর্তনে বৃষ্টিতে ভিজেছিলে? সত্যি করে বলো আমায়। মৌ কিছু বলার আগে পাশ থেকে মেহের মুখ খুলল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মুখ গতকালকে টানা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল। আমি কত বারণ করলাম কিন্তু আমার কোনো কথাই শোনেনি। তখনই ওর ঠান্ডা লেগে গিয়েছিল, কিন্তু ও কাউকে কিছু বুঝতে চায়নি। আপনাকে বলতেও আমি বারণ করেছিল। মাহেরের মুখে সত্য ফাঁস হতে দেখে মৌ একরাশ অসহায় চোখ নিয়ে তাকালো। মনে মনে ভাবলো কোথায় মেহের তাকে উজানের বকা থেকে বাঁচাবে, তা না করে উল্টো সবার সামনে এভাবে ফাঁসিয়ে দিল। মৌ অত্যন্ত দুর্বল ও মিনমিন করলো, সত্যি বলছি প্রফেসর সাহেব, আমার কিচ্ছু হয়নি, এমনকি একটু ঠান্ডাও লাগেনি। কিন্তু কপাল খারাপ। কথাটা শেষ হতে না হতে ময়ূর বুক চিরে এক দমকা কাশি উঠে এলো। নিজের মিথ্যা ধরা পড়ে যাওয়ায় মৌ চট করে ওজানের বুক ঘেঁষে মুখ লুকিয়ে নিল।
মোর এমন কাণ্ড দেখে উজান রাগে নিজের দাঁতে দাঁত চেপে ধরে ধীর কণ্ঠে বলল, রুমে চলো আজ, ওখানেই তোমাকে মজা দেখাচ্ছি। অনেক বড় হয়ে গিয়েছো, নিজের শরীরের যত্ন নিতে পারো না, তাই না? ওজানের সে তীব্র চাহনি দেখে মোর শুকনো ঢুক গেল ছাড়া আর কোনো উপায় রইল না। ওজান এবার মোয়ের দিক থেকে সাময়িকভাবে নিজের তপ্ত দৃষ্টি সরিয়ে নিল এবং সোজা রুহানের দিকে তাকালো। রুহান তখনও ওভাবেই বসেছিল। ওজান হালকা হেসে বলল, রোহন, তুই যেন কি বলছিলি? ও হ্যাঁ, কাউকে মার্ডার করার কোনো দরকার নেই দোস্ত। তুই জাস্ট আমাকে ওই মেয়েটির নাম ঠিকানা বল, আমি নিজেই তাকে তোর বুকে এনে দেব। রুহান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জোর করে মুখে এক চিলতে হাসি ফুটে বলল, থ্যাঙ্কস দোস্ত, কিন্তু আমার ফুলকে পাওয়ার জন্য শুধু আমি একাই লড়াই করব। তোদের কারো সাহায্য আমার লাগবে না। তোরা পারবি না আমার ফুলকে আমার করে দিতে। রুহানের এই কথার ভেতরের আসল বিষাক্ত গভীরতা উপস্থিত আর কেউ না বুঝলেও মো, মেহের আর দাদি রোকেয়া বেগম ঠিকই টের পেলেন। এরপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুহান গুটি গুটি পায়ে কক্ষ ত্যাগ করলো। রুহান চলে যেতেই উজান সোজা রোকেয়া বেগমের দিকে ফিরল এবং নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, সুইটহার্ট, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। রোকেয়া বেগম রুহানের যাওয়ার পথের দিকে তাকিয়েছিলেন। উজানের ডাকে তিনি দৃষ্টি ফিরিয়ে তার দিকে তাকালেন। উজান এবার নিজের গলার স্বর কিছুটা নিচু করে প্রশ্ন করলো, আচ্ছা সুইটহার্ট, গত এক সপ্তাহ ধরে এই গ্রাম ও আশেপাশের এলাকা থেকে যে 16 জন মেয়ে মিসিং হলো, এসব ব্যাপারে আপনি কি কিছু জানেন? মানে এই নিখোঁজ হওয়ার নেপথ্যে আসলে কার হাত থাকতে পারে? রোকেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে মুখের পান চেপতে চেপতে চরম হতাশ গলায় উত্তর দিলেন, জানি না রে দাদাজান। সেদিন ওই মুখলেসের মা এসে বলল 16 থেকে 20 বছরের তরুণী মেয়েগুলোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশে খবর দেওয়ার পরেও তারা কোনো পাত্তা দিচ্ছে না, হাত গুটিয়ে বসে আছে। এতগুলো মেয়ে উধাও হয়ে গেল, অথচ কেউ কোনো হদিস পাচ্ছে না। আজকাল তো পোলাপান ভয়ে স্কুল কলেজে যাওয়াও বন্ধ করে দিয়েছে, কারণ যত মেয়ে হারিয়েছে সব নাকি স্কুল কলেজের পর থেকেই উধাও হয়েছে। এলাকার কয়েকজন তো বলাবলি করছে এসব নাকি মানুষের কাজ না, কোনো জিন পরীর নজর পড়েছে মেয়েগুলোর উপর। আমার 2 নাতনি তোরা, কিন্তু একদম সাবধান, তোরা কেউ ভুলেও এই কয়দিন বাড়ির বাইরে যাবি না, সারাক্ষণ ঘরের ভেতর থাকবি, বুঝলি? মো আর মেহের বাধ্যমের মতো মাথা নেড়ে তাদের কথার সায় দিল। উজান এক তীব্র সন্দেহজনক দৃষ্টিতে পাশে থাকা তন্ময়ের দিকে তাকালো। নিজের মনে মনে বিড়বিড় করে উঠল, স্যাটানিস্ট নাকি কোনো চক্র? এতগুলো অল্প বয়সী মেয়ে গায়েব হয়ে গেল, অথচ পুলিশ রহস্যজনকভাবে নীরব হয়ে আছে। উল্টো জিন পরীর অবাস্তব গুজব ছড়ানো হচ্ছে। এই আধুনিক যুগে এসব ফালতু গল্প কি বিশ্বাস করা যায়? এর পেছনে নিশ্চয়ই বড় কোনো অপরাধ চক্র কাজ করছে। উজান আর দেরি না করে তন্ময়কে ইশারা করে বলল, তন্ময়, আমার সাথে বাইরে আয় তো একবার। সে দরজার কাছে গিয়ে আবার একটু থমকে দাঁড়ালো। মেহেরের দিকে তাকিয়ে নরম গলায় বলল, শালিকা, আমার বউটাকে একটু ভালো করে কিছু খাইয়ে একটা প্যারাসিটামল দিয়ে দিও তো, আমায় ফিরতে একটু রাত হতে পারে। ইফাত, তুই বাড়ির সবার খেয়াল রাখিস। মুখ কিছু একটা বলতে মুখ খুলেছিল, কিন্তু তার আগেই উজান আর তন্ময় ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। উজান চলে যেতেই মো নিজেও বিছানা থেকে উঠে দাঁড়ালো। এই মানুষটাকে সে কিছুতেই বুঝতে পারে না, কখন কি করে বসে। সে নিজের রুমে ফিরে গিয়ে একটু শুয়ে থাকবে ভাবলো। মো যেই না আর নিজের রুমের দরজার কাছে পৌঁছালো, অমনি এক জোরালো হ্যাচকা টানে কেউ তাকে পাশের এক ফাঁকা রুমের ভেতরে টেনে নিয়ে গেল। হঠাৎ এমন ঘটনায় মো প্রথমে ভীষণ ভয় পেয়ে আঁতকে উঠলেও পরক্ষণে তার হাত ও শরীরের স্পর্শ টের পেয়ে সে বুঝে গেল এই ঘৃণ্য কাজটা কার। মুহূর্তে তার ভয় রূপ নিল চরম ক্রোধে। সে তীব্র হিংস্র চোখ মেলে সামনে দাঁড়িয়ে থাকা রুহানের দিকে তাকালো। রুহান তখনও এক অদ্ভুত ভাব নিয়ে মোর একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক বাঁকা হাসি। মো আর সহ্য করতে পারল না। সে নিজের সমস্ত শক্তি এক করে রুহানের বুকে সজোরে এক ধাক্কা দিল। আচমকা ধাক্কায় রুহান কিছুটা পিছিয়ে গেল বটে, কিন্তু তার ভেতরে শয়তানি কমল না। সে আবারও দুষ্ট হেসে বলতে লাগলো, বাহ বাহ, আমার ফুল দেখছি এই তীব্র জ্বরের শরীর অনেক জোর রাখে। তা এত এনার্জি পাচ্ছিস কোথায়? হ্যাঁ,
তার এমন নোংরা ইঙ্গিতপূর্ণ কথা শুনে মূল মাথার রাগ এক লহমায় চড়ে গেল। সে নিজের দাঁতে দাঁত চেপে হেসে হেসে বলল, জাস্ট শাট আপ রোহান ভাইয়া। তোমার দিন দিন একটু বেশি স্পর্ধা বেড়ে যাচ্ছে, তাই না? তোমাকে কতবার বললে তুমি আমার পিছু ছাড়বে বলো তো? প্রফেসর সাহেব যদি একবারের জন্য টের পান যে তুমি আমায় এভাবে জোর করে স্পর্শ করেছো, তবে তার পরিণতি কি হবে তুমি ধারণা করতে পারছো? রোহান এক বিকৃত হাসিতে ফেটে পড়ল। তাতে আমার বাল ছিঁড়ে যাবে না। তোর প্রফেসর আমার কিছুই করতে পারবে না ফুল। উল্টো তোকে আমি ওর বুক থেকে কেড়ে নিয়ে আমার করে দেখাবো। স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। মো অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল। ময়ের মুখে এমন আত্মবিশ্বাসী জবাব শুনে রুহান কিছুটা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। মেয়েটার গলার আওয়াজটা এতটা শক্ত আর গম্ভীর লাগছে কেন? তবু সে নিজের জেদ বজায় রেখে দৃঢ় গলায় বলল, তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস ফুল? করলাম চ্যালেঞ্জ। পারলে আমাকে উজান চৌধুরীর বুক থেকে কেড়ে নিয়ে দেখাও। রোহানের ঠোঁটের কোণে এক পাশবিক হাসির রেখা ফুটে উঠল। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুই এখন এই রোহান তালুকদারকে চিনিস নি ফুল। রোহান তালুকদারকে তা তোর কল্পনার বাইরে। এই রোহান তালুকদার তার ভালোবাসাকে নিজের বুকে ফিরিয়ে আনার জন্য শুধু তার বেস্ট ফ্রেন্ড উজান নয়, দরকার হলে নিজের আপন ভাইকেও খুন করতে এক সেকেন্ডও ভাববে না। রোহানের মুখ থেকে উজানকে খুনের হুমকি শোনা মাত্রই ময়ূর মাথার সব রক্ত যেন এক সেকেন্ডে চলে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক উন্মুক্ত আক্রোশে সে রুহানের বুকে এমন এক সজোরে ধাক্কা দিল যে রুহান ভারসাম্য হারিয়ে ধপাস করে বিছানার উপর পড়ে গেল। আকস্মিক এই ধাক্কায় রুহান যখন বিছানায় শুয়ে হাঁ করে তাকিয়ে আছে, ঠিক তখনই এক মরণ কামড় দেওয়ার শিকারের মতো হিংস্র রূপ ধারণ করলো। সে এক ছটকা এগিয়ে গিয়ে নিজের পাখানা সজোরে রুহানের চওড়া বুকের উপর চেপে ধরে দাঁড়িয়ে গেল। বিছানায় পিষ্ট হয়ে রুহান স্তম্ভিত নির্বাক চোখে তাকিয়ে রইল মৌয়ের দিকে। তখন মৌ তার উপর নিজের পায়ের চাপ আরো বাড়িয়ে দিয়ে হিংস্র বাঘিনীর মতো গর্জন তুলল। শুট করে দিব যে আমার স্বামীর দিকে হাত বাড়াবে। মিসেস উজান চৌধুরী যেমন শান্ত তেমনি ভয়ঙ্কর হতে পারে। আমি হলাম বাঘিনী, যার শিকারে যে একবার পড়ে তার কলিজা ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখি। ময়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে রুহানের চোখ কপালে ওঠার উপক্রম হলো। এই শান্তশিষ্ট মেয়েটার মাঝে হঠাৎ এত সাহস আর তেজ কোথা থেকে এলো সে কিছুতেই মাথায় ঢোকাতে পারছে না। মো নিজেই নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে রুহানের বুক থেকে নিজের পাখানা সরিয়ে নিল। ঠিক তখনই রুহান বিছানা থেকে উঠে বসে এক অদ্ভুত জেদ আর হিংস্রতা নিয়ে কুম্ভকর্ণের মতো গম্ভীর স্বরে বলল, ফুল, তুই থ্রেড দিচ্ছিস আমায়? মো তার দিকে এক অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। গলার কণ্ঠস্বর আরো শক্ত করে বলল, মিসেস উজান চৌধুরী কখনো কাউকে মুখে থ্রেট দেয় না। সময় যখন আসবে তখন তুমি নিজেই নিজের পরিণতি ঠিকই দেখতে পারবে। তুই জানিস আমি কে, আমার পাওয়ার কত দূর? রোহান দাঁতে দাঁত চাপলো। তুমি কে? তোমার আসল রূপ কি? সেটা আমি খুব ভালো করে জানি, তবে তুমি এখনো জানো না যে আসলে আমি কে। মেয়ে বলে আমায় এত সহজ ভেবো না। তোমার মতো কত নরপিশাচকে যে আমি নিজের পায়ের নিচে ফেলে পিষেছি, তারা আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু আমি বিন্দুমাত্র ছাড় দিইনি। এখনও সেই নরপিশাচদের মাঝে দুজন জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সমূলে ধ্বংস করতে এবার শুধু তাসফিয়া মৌ নয়, এসেছে মিসেস তাসফিয়া মৌ চৌধুরী। ময়ের এই কথার ভেতরের আসল গভীরতা আর রহস্য রুহান নিজের বুদ্ধি দিয়ে ছুঁতে পারল না। এমনিতেই মেয়েটার এই মারকুটে রূপ সে নিতে পারছে না, তার উপর এমন রহস্যময় কথা। সে বুঝতেই পারছে না মৌ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে। রুম থেকে চলে যাওয়ার জন্য দরজার দিকে অগ্রসর হলো, কিন্তু হঠাৎ করে ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে তখনও এক তাচ্ছিল্যের রেখা। আর হ্যাঁ, জিজ্ঞেস করলে না যে আমার এই তীব্র অসুস্থ শরীরে কিভাবে এত এনার্জি? তাহলে ভালো করে শুনে রাখো, যেখানে প্রফেসর উজান চৌধুরী নিজে আছে সেখানে তার ওয়াইফের গায়ে এনার্জির কমতি থাকবে কিভাবে? তোমার মতো একটা নিকৃষ্ট মানুষের ওপর আমি মায়া দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো দয়ারও যোগ্য নাও। জাস্ট রেডি হও রোহান তালুকদার। তুমি আসলে কে, কি তোমার আসল পরিচয়
আর বিদেশের মাটিতে বসে কিভাবে তুমি রাতারাতি এত কোটি টাকার মালিক হলে সব কিছু খুব তাড়াতাড়ি গোটা পৃথিবী জানতে পারবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলে মৌ মুখে এক বাঁকা বিজয়ের হাসি ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর রোহান এক অদ্ভুত ও স্তব্ধ দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ময়ের এই নতুন রুদ্রমূর্তি মেনে নেওয়া তার জন্য বড্ড কঠিন হয়ে উঠেছে। মৌ নিজের রুমে শুয়ে বিছানায় শটান শুয়ে পড়েছে। মেহের অত্যন্ত চিন্তিত মুখে তার মাথায় অনবরত জলপট্টি দিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে ময়ের শরীরের তাপমাত্রা কমাতে দূরের কথা উল্টো আরও বেড়ে গিয়েছে। মেহের যখন থার্মোমিটার দিয়ে তার জ্বর মেপে দেখলো 103 ডিগ্রি সেলসিয়াস। জ্বরের এই মাত্রা দেখে মেহেরের কপালে দুশ্চিন্তার গাঢ় ছাপ পড়ল। রীতিমতোই উজানকে দুবার ফোন দিয়েছে, কিন্তু উজান একবারও ফোন রিসিভ করেনি। উজানের এই উদাসীনতা দেখে ময়ূর অবুঝ মনে এখন আকাশ সমান অভিমান দানা বাঁধছে। মানুষটা মুখে এত ভালোবাসার কথা বলে, অথচ সে দেখে গেল তার এত কড়া জ্বর, তবু এখন পর্যন্ত বাড়ি ফেরার কোনো নামগন্ধ নেই। মেহের নিজ হাতে মৌকে কিছুটা খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। ঠিক তখনই রুমের দরজা ঠেলে রুমে এসে হাজির হলো ইফাত। ইফাতকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ময়ূর ঠোঁটের কোণে একটা দুষ্টু চপল হাসি খেলে গেল। সে বুঝতে পারলো এবার কি হতে চলেছে। ইফাত রুমে ঢুকে সোজা এসে বিছানার এক পাশে মেহেরের একদম গা ঘেঁষে বসে পড়ল। তবে সে শুরুতে মুখে কিছু বলল না। কিছুক্ষণ ওভাবেই চুপচাপ বসে থাকার পর সে নিজের স্বভাবশীল বাকলতায় নিচু স্বরে আওড়ালো, ফুলকন্যা, রুমে চলো না প্লিজ। মেহের সাথে সাথে এক তীব্র রাগী দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। আমার শরীরটা এত খারাপ, এত জ্বর নিয়ে মেয়েটা বিছানায় ছটফট করছে, আর এই লোকটা তাকে নিজের রুমে নিয়ে যেতে যাচ্ছে। মেহের রাগ সামলাতে না পেরে কর্কশ কণ্ঠে বলল, আপনার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে? উজান ভাই এখনো বাড়ি ফেরেনি, তার উপর মই তীব্র জ্বর নিয়ে একা একা রুমে কিভাবে থাকবে বলুন তো? মাঝরাতে যদি ওর কিছু হয়ে যায় তখন কি হবে? ওর যে কতটা কষ্ট হচ্ছে তা কি আপনি বুঝতে পারছেন না? আমি আজ রাতে এখানেই ঘুমাবো, আপনি নিজের রুমে চলে যান। মেহেরের এমন সরাসরি প্রত্যাখ্যান শুনে এই ফল করে তাকিয়ে রইল। সে মুখটা একদম ছোট করে অসহায় স্বরে আওড়ালো, ভাবির কষ্ট হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ, অথচ তোমার এই অভাগা বরটার যে কষ্ট পাচ্ছে তা তোমার এই চোখে একবারও পড়ছে না। প্লিজ ফুলকন্যা, রুমে চলো না। ভাবি একা রুমে দিব্যি থাকতে পারবে, তাছাড়া একটু পরেই উজান চলে আসবে, তাই না ভাবি? ইফাত এবার মোয়ের দিকে তাকিয়ে সাহায্যের আশ্বাস পানি চাইল, কিন্তু মেহেরাজ বরের কোনো উজর আপত্তি শুনতেই রাজি নয়। সে মুখ খোলার কোনো সুযোগ না দিয়ে নিজে থেকে কঠোর গলায় বলল, দেখুন, আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আমি এই অসুস্থ অবস্থায় মোকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি প্লিজ একটা রাত কষ্ট করে একাই ঘুমান। ঠিক তখনই বিছানা থেকে মৌ দুর্বল গলায় ফিসফিস করে বলে উঠল, মেহু, তুই যা না, আমি ঠিক আছি। তাছাড়া তুই চুপ করবি মো? তুই আমার আগে এই পৃথিবীতে আসিসনি। তাছাড়া মামুনি তোর কাছে থাকতে চেয়েছিল, কিন্তু আমি থাকতে দেইনি। এখন যদি মামুনি শোনে তার মেয়েকে একা ফেলে আমি চলে গিয়েছি, তখন কি হবে? আর এই বোঝারা এতগুলো বছর যখন ও একা একা কাটাতে পেরেছে, তবে একটা রাতও অনায়াসে পারবে। আপনি জানতে এখান থেকে। মৌ এবার মেহেরের আড়ালে দাঁড়িয়ে ইফাতকে চোখের ইশারায় কিছু বলল, আর সেই ইশারা পাওয়া মাত্র ইফাত আর এক মুহূর্ত নষ্ট করলো না। সে কোনো কথা না বাড়িয়ে হুট করে মেহেরকে এক ঝটকায় পাজাকুলা করে খুলে তুলে নিল এবং রুম থেকে বের হতে হতে বলল, আগে বউ ছিল না, তাই কষ্ট হলেও একা একা থাকতাম। এখন ঘরে নিজের রূপবতী বউ থাকতেও আমি একা কষ্ট পাবো? ইম্পসিবল। ভাবি, তুমি নিজের খেয়াল রাখো, উজান একটু পরেই চলে আসবে। কোলে উঠেই মেহের লজ্জায় আর রাগে লাল হয়ে ইফাতের চড়া বুকে একটার পর একটা কিল ঘুষি মারতে লাগলো। কিন্তু ইফাত আজ আর ছাড়ার পাত্র নয়। সে মেহেরের সব বাধা অগ্রাহ্য করে নিজের বিজয়ী বাহু ধরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রুম থেকে চলে গেল। যাওয়ার পথে তাদের এই মিষ্টি কাণ্ড দেখে মুখ খিলখিল করে হেসে উঠল। অতঃপর উজানের উপর এক বুক অভিমান আর ক্লান্তি নিয়ে সে বিছানায় নিজের গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো মৌ। রাত তখন প্রায় 10টা। উজান ক্লান্ত শরীর নিয়ে হেলে দুলে হেঁটে যাচ্ছিল। মাত্র সে আর তন্ময় এলাকার সেই জটিল কেসের প্রাথমিক ইনভেস্টিগেশন শেষ করে বাড়ি ফিরল।
অবশ্যই এই অভিযানে এখানে শুধু তারা দুজনেই আসেনি, এসেছে তাদের পুরো টিম। তবে গ্রামে কোনো ভালো রিসোর্ট বা হোটেল না থাকায় টিমের বাকি সদস্যরা কাছাকাছি অন্য কয়েকটি বাসাবাড়িতে সাময়িকভাবে উঠেছে। উজান ধীর পায়ে নিজের রুমে এসে প্রবেশ করলো। রুমে ঢুকে এসে দেখতে পেল মৌ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে বিছানায় পড়ে আছে। তপ্ত জ্বরে পড়তে থাকা নিজের পিচ্ছি বউটাকে দেখা মাত্রই উজানের ইচ্ছে করছিল এক দৌড়ে গিয়ে তাকে বুকের ভেতর জড়িয়ে ধরে, কিন্তু ধুলোবালি আর নোংরা জামা কাপড় শরীরে থাকায় সে নিজের তীব্র ইচ্ছেটা মনের ভেতরে চেপে রাখলো। অতঃপর আলনা থেকে নিজের টাওয়েলটা হাতে নিয়ে সে শাওয়ার নেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেল। যেহেতু এটি একটি যৌথ পরিবারের পুরনো ধাঁচের বড় বাড়ি, তাই প্রতি রুমে আলাদা কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই। বাড়ির শেষ মাথার কমন ওয়াশরুমে গিয়ে উজান দ্রুত শাওয়ার শেষ করে রুমে ঢুকলো। টাওয়াল দিয়ে কোনো রকমে চুলগুলো মুছতে মুছতে সে এক লাফে বিছানায় উঠে গেল, কিন্তু মুখে যেই না সে পেছন থেকে নিজের কাছে টেনে নিতে চাইল, অমনি মৌ এক ঝটকায় বাই মাছের মতো মুচড়ে উল্টো দিকে ঘুরে পুরো শরীরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এতক্ষণে উজান বুঝতে পারলো তার লক্ষ্মী বউটা আসলে গভীর ঘুমে নেই, বরং গভীর অভিমানে রেগে মেগে বোম হয়ে আছে। তার উপর সে এতটাই রাগান্বিত যে উজানের দিকে পা ফিরিয়ে শুয়েছে। তবে উজান চৌধুরীও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বিছানায় এগিয়ে গিয়ে কাঁথার উপর দিয়েই ময়ের পা দুটো টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মোর সাথে সাথে ছটফট করে নিজের পা সরিয়ে নিল এবং বিছানায় উঠে বসে এক কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল, ইবলিশ শয়তান একটা! কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে নাকি আপনার? মনের ভেতর যত সব শয়তানি বুদ্ধি ঘুরঘুর করে। আমি আবার কি করলাম? উজান নিজের মুখটা একদম বাচ্চার মতো ইনোসেন্ট করে বলল। তার এই ভাজা মাছটি উল্টে খেতে না জানা চেহারা দেখে মোর ভেতরে রাগ আরও তেলে বেগুনে জ্বলে উঠল। সে চোখ বড় বড় করে বলল, কি করলাম মানে? আপনি জানেন না কোনো বউকে তার স্বামীর বুকে পা দেওয়ার চরম পাপ? ও বুঝেছি। আমাকে আপনি তেরা বেড়া বুঝিয়ে নিজে জাহান্নামে পাঠিয়ে দিতে চান, আর নিজে ঢ্যাং ঢ্যাং করে জান্নাতে গিয়ে সেখানে হাজারখানে খুর নিয়ে রং ঢং করবেন, তাই না? যা শালা, এই বউগুলো এত তেরা কিভাবে হয় রে ভাই? গরু গাছে উঠবে না তবুও তারা জোর করে তাকে গাছে উঠিয়েই ছাড়বে। কথা শেষ হতে না হতেই মোর সোজা হয়ে আরো কাছে এগিয়ে এলো। সে তড়িঘড়ি করে ওজানের চুল মুঠো করে খামছে ধরলো এবং দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, বউগুলো মানে? তার মানে আপনি আমায় রেখে অলরেডি আরো কয়েকটা বিয়ে করে বসে আছেন? তাই তো বলি, আমার শরীরে 103 ডিগ্রি জ্বর হওয়ার সত্ত্বেও কেন এই শাশুড়ির পুত আমাকে একা ফেলে অমন করে চলে গেল? এমনকি আমি এতবার ফোন দেওয়ার পরেও কেন একটা বারও রিসিভ করলো না? আমার ফোন রিসিভ করবে কিভাবে? ওদিকে এতগুলো ফুলের মতো সুন্দরী বউ রেখে কি আর এই করলার মতো তিতকুটে বউয়ের কাছে আসতে ইচ্ছে হয় আপনার? মৌয়ের এই মারাত্মক লজিক শুনে উজান রীতিমতো খক খক করে কাশতে শুরু করে দিল। এই পিচ্ছি মেয়েটা ভেতরে এত ডেঞ্জারাস আর সন্দিগ্ন মনের তা উজান আগে জানতো না। সে চুলের মুঠোর ব্যথায় তোতলাতে বলল, আউচ বউ, চুলটা ছাড়ো প্লিজ। আমার জানের প্রাণের কলিজার একটাই মাত্র বউ, আর সেটা হলে তুমি। এছাড়া আমার লাইফে আর দ্বিতীয় কেউ নেই। সত্যি বলছি, আমি তো জাস্ট কথার কথা অমন করে বলেছি। প্লিজ লক্ষ্মী বউ আমার, আর কোনো রাগ করো না। আচ্ছা সরি, আর জীবনে ভুলেও এমন ভুল কথা মুখ দিয়ে বের করবো না, প্রমিস। এটাকে আপনার ভুল মনে হয়? মৌ ভ্রু কুচকে ঝামটা দিল। প্লিজ শাশুড়ির মেয়ে, এবার একটু শান্ত হও। আমি এই গভীর রাতের বেলায় তোমার সাথে একদম ঝগড়া করার মুডে নেই, সত্যি। তার মানে আমি ঝগড়ুটে, আমি ঝগড়া করছি? ওকে, থাকেন আপনি আপনার হুড়দের নিয়ে, আমি চলে গেলাম। মৌ নিজের অসুস্থ শরীর নিয়েও বিছানা থেকে নামার জন্য পা বাড়াতেই উজান এক ছটকায় তাকে শক্ত করে আগলে ধরল। টেনে নিজের একদম কাছাকাছি নিয়ে সে তার কানের লতিতে ঠোঁট ঠেকে ফিসফিস করে বলল, মিসেস উজান চৌধুরীর প্লিজ একটু রিল্যাক্স হন। আপনার যত ইচ্ছে ঝগড়া করবেন আমার সাথে, আমি একটা কথাও বলবো না। তবে তার আগে প্লিজ সুস্থ হয়ে নিন। আপনি সুস্থ হওয়ার পর শুধু চুল খামচানো কেন, আমাকে ঝাঁটা দিয়ে মারতে আসলেও আমি একটু বকবো না, প্রমিস। তবে এখনকার মতো প্লিজ একটু শান্ত হয়ে বসেন। বুকে রুম পেয়ে মুখ খানিকটা শান্ত হলো।
শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে বিধায় সে আর বেশি তর্ক করার শক্তি পেল না। উজান তার এই আকস্মিক শান্ত ভাবটা লক্ষ্য করলো। সে ময়ূর কপালে আর গলায় হাত দিয়ে দেখতে পেল শরীর এখনো তপ্ত আগুনের মতো পড়ছে। সে ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে জ্বর মেপে দেখল। জ্বরের পারদ এখনো আগের মতোই চড়া। পিচ্ছি, এখনো তো গা অনেক গরম। ওষুধ খেয়েছিলে ঠিক মতো? উজান চিন্তিত মুখে শুধালো। মেহু খাইয়ে দিয়েছে। মো আচমকা উজানের শার্টের বুকটা খামচে ধরে অত্যন্ত কাতর কণ্ঠে বলল, আমায় একটু আপনার বুকে আশ্রয় দেবেন প্রফেসর সাহেব? কেমন জানি ভেতরটা শূন্য শূন্য লাগছে আমার। তার এই ছোট্ট একটি ব্যাকুল বাক্যে উজানের বুকের ভেতর যেন এক অগ্নিকুণ্ডের মতো আছড়ে পড়ল। সে আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটাকে পরম মায়ায় নিজের বুকের সাথে এমনভাবে জড়িয়ে নিল যেখানে দুজনের মাঝে বিন্দু মাত্র দূরত্বের অবকাশ রইল না। উজান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলল, পিচ্ছি, অনেক কষ্ট হচ্ছে তোমার, তাই না? সরি, আমি তোমার অসুস্থতার কথা জেনেও অমন করে চলে গিয়েছিলাম। একটু তোমার পাশে থাকার কথা ভাবিনি, এমনকি তোমার ফোনটাও রিসিভ করতে পারিনি। আই সোয়ার পিচ্ছি, আমার ফোনে একদম চার্জ ছিল না, বিশ্বাস করো আমায়। মো উজানের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থেকে অত্যন্ত আকুল ও ভাঙা গলায় বলল, আপনি কোথায় ছিলেন? কেন ছিলেন? কিসের জন্য ছিলেন? তার মূল কারণটা কি? কোনো রকম এক্সকিউজ আমি আপনার থেকে জানতে চাই না প্রফেসর সাহেব। আমি শুধু এই মুহূর্তে আপনাকে চাই। ময়ূর কণ্ঠস্বরে এক অন্যরকম তীব্র আকুলতা শুনতে পেল উজান। সেও বউকে আরো শক্ত করে বাহু ডোরে বেঁধে রাখলো। কিছুক্ষণ ওভাবেই নিস্তব্ধতায় অতিবাহিত হওয়ার পর হঠাৎ করেই মৌ উজানের বুকের উপর মুখটা ঘুষে নিচু স্বরে আওড়ালো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।